হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেল এসডিএম হিস্ট্রিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। সবাই খুব ভালো আছো? তো আজ আমি তোমাদের সামনে ইতিহাসের যে নবম দশম ও একাদশ দ্বাদশের 7 এবং 14 তারিখে যে পরীক্ষা আগামী, তো তারই পূর্বের মতন বেশ কঠিন এবং তথ্যবহুল 60খানি প্রশ্ন অতি অবশ্যই উপস্থাপন করছি। দেখো, তোমাদের খুব ভালো লাগবে এবং এইগুলো যেগুলো দেবো আমি একদম সিলেবাস মধ্যে এবং ডিপলি, খুব কঠিন অংশগুলো তোমাদের খুব ভালো লাগবে বলে আমি আশা করছি। তো যাই হোক, আজকের প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার উত্তরতম বিন্দুর নাম কি? এ আলমগীরপুর, বি সুত কাজেন্দর, সি ধোলাবিরা, ডি সর্তুঘাই। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সর্তুঘাই। পরের প্রশ্ন, কোন বেদ পাঠ করার জন্য শতপথ ব্রাহ্মণ জানতে হয়? এ ঋগ্বেদ, বি সামবেদ, সি যজুর্বেদ, ডি অথর্ববেদ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি যজুর্বেদ জানার জন্য শতপথ ব্রাহ্মণ জানতে হয়। আর অথর্ববেদ জানতে গেলে আমাদেরকে যেটা জানতে হয়, গোপথ ব্রাহ্মণ। আর ঋগ্বেদ জানার জন্য ঐতরেয় ব্রাহ্মণ, ঐতরেয়। আর সামবেদ জানার জন্য পঞ্চবিশ ব্রাহ্মণ, পঞ্চবিশ। তাহলে 4টি ব্রাহ্মণ জানার জন্য। অথর্ববেদের জন্য অতি অবশ্যই আমরা জানি যে শতপথ ব্রাহ্মণ, আর যজুর্বেদের জন্য পঞ্চবিশ ব্রাহ্মণ, ঋগ্বেদের জন্য ঐতরেয় ব্রাহ্মণ, সামবেদের জন্য পঞ্চবিশ ব্রাহ্মণ, যজুর্বেদের জন্য অতি অবশ্যই শতপথ ব্রাহ্মণ, আর অথর্ববেদের জন্য গোপথ ব্রাহ্মণ। এই 4টি বেদ এবং তাদের ব্রাহ্মণের কথা। পরের প্রশ্ন, কালী নদীর তীরে কোন ক্ষেত্রতে প্রথম লোহার ব্যবহার হয়েছিল? এ বানওয়ালি, বি অত্তঞ্জি খেরা, সি কালীবাঙ্গা, ডি ধলাবিরা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি অত্তঞ্জি খেরা। তাহলে অত্তঞ্জি খেরা যে নদীর তীরে গড়ে উঠেছিল সেটা হচ্ছে কালী নদী। এটা একটা তথ্যবহুল। আর এখানেতে প্রথম সিন্ধুবাসীর পরবর্তী পর্যায়ে লোহার ব্যবহার শুরু হয়েছিল অত্তঞ্জি খেরা নামক জায়গাতে। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের সন্ন্যাসীদের আদর্শ আচরণবিধি কোন পিটকে উল্লিখিত রয়েছে? এ বিনয় পিটকে, বি সূত্র পিটকে, সি অভিধম্ম পিটকে, ডি কোনোটিতেই নয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি সূত্র পিটকে। যাই হোক, আজকে ভিডিওগুলি আমি একটু স্পিডে বলবো, কারণ তোমাদের সময় নিয়ে অনেকেই বলছো, কিন্তু ব্যাপারটা ব্যাখ্যা যখন করব তোমরা ওই জায়গাটা আমাকে মার্জি করো অন্তত। পরের প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গের কথা কোন ধর্মে আছে? এ হিন্দু ধর্মে, বি বৌদ্ধ ধর্মে, সি জৈন ধর্ম, ডি আজীবিক ধর্ম। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি অষ্টাঙ্গিক মার্গের কথা বৌদ্ধ ধর্মে আছে। এই অষ্টাঙ্গিক মার্গ কি? সৎ বিশ্বাস, সৎকর্ম, সৎজীবিকা, সৎচিন্তা, সৎচেষ্টা, সৎচেতনা, সৎস্মৃতি, সৎসমাধি। হয়েছে। এই অষ্টাঙ্গিক মার্গগুলো কী কী? আবার বলছি, সৎকর্ম, সৎবাক্য, সৎজীবিকা, সৎচেষ্টা, সৎচিন্তা, সৎচেতনা, সৎস্মৃতি, সৎসমাধি। মনে রাখবে কিন্তু। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের সন্ন্যাসীদের জন্য প্রতি বছর বর্ষা যাপন হিসেবে ক মাসের জন্য মঠে অবস্থান করতে হতো? এ 3 মাস, বি 5 মাস, সি 7 মাস, ডি 4 মাস। তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 4 মাস তাদেরকে বর্ষা যাপনের জন্য বৌদ্ধ সন্ন্যাসীদের অতি অবশ্যই স্টে করতে হতো, থাকতে হতো। সাথে প্রশ্ন, কোন বৌদ্ধ সম্মেলনেতে স্থবিরবাদী এবং মহাসংঘিকা নামক দুটি উপবিভাগ চালু হয়েছিল? এ প্রথম বৌদ্ধ সম্মেলনে, বি দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে, সি তৃতীয় বৌদ্ধ সম্মেলনে, ডি চতুর্থ বৌদ্ধ সম্মেলনে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে। তাহলে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধ ধর্মের দুটি পদ, একটা হচ্ছে স্থবিরবাদী এবং একটা হচ্ছে মহাসংঘিকা নামক দুটি উপবিভাগ চালু হয়েছিল। তারপর প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গান্ধার রাজ্যে কোন শাসক শাসনকার্য পরিচালনা করতেন? এ পুক্কুসতি, বি বিম্বিসার, সি অজাতশত্রু, ডি প্রসেনজিৎ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ পুক্কুসতি। কেমন? গান্ধার রাজ্যের রাজা ছিলেন খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, যখন মগধের জনপদগুলো গড়ে উঠেছিল সেই সময় গান্ধার যে জনপদ, তার প্রথম যে শাসক ছিলেন তার নাম হচ্ছে পুক্কুসতি।
পরের প্রশ্ন, কৌশলরাজ প্রসেনজিৎ সম্পর্কে অজাতশত্রুর মামা হলেও তার সঙ্গে যুদ্ধ করে পরাজিত করতে সাহায্য করেছিল প্রসেনজিতের কোন মন্ত্রী? এ উদয়ন, বি চাণক্য, সি দীর্ঘচারণ্য, ডি রাধাগুপ্ত। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি দীর্ঘচারণ্য। মানে কৌশলরাজ প্রসেনজিৎ এর সম্পর্কে অজাতশত্রুর সম্পর্কে প্রসেনজিৎ ছিলেন মামা, তো সেই জন্যই মামার সঙ্গে যুদ্ধে তারই যে সেনাপতি অর্থাৎ প্রসেনজিতের যে সেনাপতি অজাতশত্রুকে সাহায্য করেছিল এবং উৎকোচের বিনিময়ে, তার নাম হচ্ছে দীর্ঘচারণ্য। পরের প্রশ্ন, সম্পর্কে মামা হলেও যুদ্ধে অজাতশত্রু কৌশলরাজ প্রসেনজিৎকে পরাজিত করে প্রসেনজিতের কোন কন্যাকে বিবাহ করেছিলেন? এ বজ্জিরাকে, বি মল্লিকাকে, সি সুজাতাকে, ডি অম্বাবতীকে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ বজ্জিরাকে বিবাহ করেছিলেন। কেমন? তো বজ্জিরা ছিলেন প্রসেনজিতের কন্যা এবং যাকে অজাতশত্রু যুদ্ধে পরাজিত করেছিলেন, সম্পর্কে অতি অবশ্যই মামা এবং ভাগনা অর্থাৎ প্রসেনজিতের মেয়ে বজ্জিরাকে অজাতশত্রু বিবাহ করেছিলেন। পরের প্রশ্ন, ব্রাহ্মী, খরষ্টি, আরামাইক, প্রাকৃত এবং গ্রিক ভাষা ব্যবহার করা হতো কার লিপিতে? এ অশোকের লিপিতে, বি হর্ষবর্ধনের লিপিতে, সি কনিষ্কের লিপিতে, ডি লক্ষণ সেনের লিপিতে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ অশোকের শিলালিপিতে। পরের প্রশ্ন, অশোকের দুটি স্তম্ভলেখর, একটি টোপরা থেকে এবং অপরটি মিরাট থেকে, কোন দিল্লির সুলতান দিল্লিতে নিয়ে গিয়েছিলেন? এ আলাউদ্দিন খলজি, বি মোহাম্মদ বিন তুগলক, সি ফিরোজ শাহ তুগলক, ডি ইব্রাহিম লোদি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি ফিরোজ শাহ তুগলক। তাহলে অশোকের যে স্তম্ভগুলো, একটি পাওয়া গিয়েছিল টোপরাতে, অপরটি হচ্ছে মিরাটে। কেমন? এই দুটিকে নিয়ে গিয়েছিলেন কে না ফিরোজ শাহ তুগলক, বুঝছি দিল্লি সুলতানের শ্রেষ্ঠ শাসক ফিরোজ শাহ তুগলক। তারপরে মিলিন্দ পঞ্চহ, জিয়া মিনিন্দারের সঙ্গে একজন বৌদ্ধ সন্ন্যাসীর কথোপকথন এবং প্রশ্ন উত্তরের ব্যাখ্যা চলেছিল, তিনি কে ছিলেন? এ উপভোক্ত, বি উপগুপ্ত, সি বুধগুপ্ত, ডি নাগসেন। তো এই সঠিক উত্তর হচ্ছে অপশান ডি নাগসেন। নাগসেনের সঙ্গে মিনিন্দার এবং এই নাগসেনের মধ্যে দুজনের কথোপকথন হয়েছিল, যেটা মিলিন্দ পঞ্চহ নামে পরিচিত। এই মিলিন্দ পঞ্চহ নামে পরিচিত ছিল। কেমন? তাহলে মিলিন্দারের সঙ্গে আর নাগসেনের মধ্যে। মিলিন্দার কে ছিলেন? একজন গ্রিক রাজা। পরে কুষাণ সম্রাট কনিষ্কের দুটি রাজধানী ছিল, একটি হলো পেশোয়া, অপরটি হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এ মথুরা, বি বারাণসী, সি শিয়ালকোট, ডি মগধ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ মথুরা। তাহলে কুষাণ সম্রাট কনিষ্ক তার দুটি রাজধানী ছিল, একটি হচ্ছে পেশোয়া, অপরটি ছিল মথুরা। পরে কার প্রকৃত নাম ছিল উলুগ খাঁ? এই কোশ্চেনটা খুবই কঠিন, মনে রাখবে। কার প্রকৃত নাম ছিল উলুগ খাঁ? এ আলাউদ্দিন খলজি, বি ফিরোজ শাহ তুগলক, সি জালালউদ্দিন খলজি, ডি গিয়াসউদ্দিন বলবন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবনের যে প্রকৃত নাম তার নাম হচ্ছে উলুগ খাঁ, গিয়াসউদ্দিন বলবন। পরের প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবনের সময় বাংলার শাসক কে ছিলেন? এ তগরিল খাঁ, বি আকর খাঁ, সি আলফ খাঁ, ডি আকবর খাঁ। এর সঠিক উত্তর হচ্ছে এ তগরিল খাঁ। পরে আলাউদ্দিন খলজি যখন রণথম্ব জয় করেছিলেন তখন তার সেনাপতি ছিলেন নসরত খাঁ। রণথম্বরের তখন রাজা কে ছিলেন? এ অজয়দেব, বি বিজয়দেব, সি হামিরদেব, ডি রজনীদেব। তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি হামিরদেব। রণথম্বরের রাজা ছিলেন হামিরদেব। আলাউদ্দিন খলজি চিতোর দুর্গ জয় করার পর চিতোর অঞ্চলের কী নাম দিয়েছিলেন? এ চিতোরবাদ, বি খিজরাবাদ, সি ফিরোজবাদ, ডি হিসারবাদ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি খিজরাবাদ। তো খিজরাবাদ দিয়েছিলেন এই কারণে আলাউদ্দিন খলজির যে প্রিয় সন্তান ছিলেন তার নাম খিজির খাঁ, তো সেই খিজির খান নাম অনুসারে তিনি নাম দিয়েছিলেন খিজরাবাদ। তো এই চিতোর দুর্গের রানী পদ্মিনীকে লাভ করার জন্যই
পদ্মিনীকে লাভ করার জন্যই তিনি চিতর আক্রমণ করেছিলেন বলে জানতে পারা যায়। আর এই পদ্মিনীর স্বামী ছিলেন কে? তখনকার রাজা রানা রতন সিংহ। রতন সিংহের স্ত্রী পদ্মিনী দেখতে খুব সুন্দরী ছিল, তার জন্য আলাউদ্দিন খলজি তাকে লাভ করার জন্য চিতর আক্রমণ করেছিলেন। এবং এই চিতর যদি তোমরা যাও, ওখানেতে তোমরা অনেক তথ্য পাবে, যেখানে দেখতে পাই, আমি দেখে এসেছি, সেখানে একটা জহরবতর কুণ্ড রয়েছে। কেমন? এই চিতরের ভিতরেতে, চিতর মাটি থেকে একবারে মোটামুটি তোমাকে প্রায় 600-700 ফুট উপরে ঘুরে ঘুরে উঠতে হবে, তাহলে তোমরা এই জায়গাটায় পৌঁছতে পারবে এবং এই চিতর দুর্গটা দেখতে পাবে। রাজস্থানে আছে এটা। তো পদ্মিনীকে লাভ করার জন্য আলাউদ্দিন চিতর আক্রমণ করেছিল এবং সেই সময় রতন সিংহ ছিলেন অতি অবশ্যই পদ্মিনীর স্বামী, অর্থাৎ চিতরের রাজা। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি জমি জরিপ ব্যবস্থা কী নামে পরিচিত ছিল? এ মালজামিনী ব্যবস্থা, বি রায়তয়ারি ব্যবস্থা, সি বিশ্ব ব্যবস্থা, ডি জাবতি ব্যবস্থা। এটা কিন্তু নতুন কোশ্চেন তোমাদের জন্য। তো এর প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান সি, বিশ্ব ব্যবস্থা। হয়েছে আলাউদ্দিন খলজি জমি জরিপ ব্যবস্থাটা ছিল বিশ্ব নামে পরিচিত। খুব এটা তোমাদের অজানার মধ্যে ছিল। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি প্রবর্তিত দিওয়ানি মুস্তাক রাজ ছিল আসলে কি? এ খাদ্য দপ্তর, বি রাজস্ব দপ্তর, সি বাণিজ্য দপ্তর, ডি বন দপ্তর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, রাজস্ব দপ্তর, যেটা দিওয়ানি মুস্তাক রাজ নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির রাজত্বকালে যেখানে দামি জামা কাপড়, শুকনো ফল, আচার, পানীয় ইত্যাদি বিক্রয় হতো, সেই বাজারের নাম কি ছিল? অপশান এ দিয়ানি রিয়াসাত, বি শাহনা ই মান্ডি, সি সেরাই ই আদল, ডি এদের কোনোটিই নয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সেরাই ই আদল। পরে সাম্রাজ্যের কোথায় কি ঘটছে তা খবরাখবর জানার জন্য মুন হি ইয়ান নামক একটি গোপন এজেন্ট ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? এ জালালউদ্দিন খলজি, বি গিয়াসউদ্দিন বলবন, সি ফিরোজ শাহ তুগলক, ডি আলাউদ্দিন খলজি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, আলাউদ্দিন খলজি। যদিও আলাউদ্দিন খলজি গড়ে তুলেছিলেন বারিদ নামক একটি গুপ্তচর ব্যবস্থা, বারিদ, কেমন? তো বারিদ গুপ্তচর ব্যবস্থা থাকলেও তাকে গোপনে আরও ডিটেলসে মানে খবরাখবর দেওয়ার জন্যই একটা এজেন্ট ব্যবস্থা গড়ে তুলেছিলেন, যেটি পরিচিত ছিল তোমার কী নামে? না মুন হি ইয়ান। বারিদের থেকেও আরও মানে গভীরতর অংশ হচ্ছে এই এজেন্ট ব্যবস্থাটি ছিল মুন হি ইয়ান। কেমন? মনে রাখবে এটি কিন্তু। পরের প্রশ্ন, বিশ্বের বুকে প্রথম মৌলিক বা অভিনব ব্যবস্থা আলাউদ্দিন খলজি কী প্রবর্তন করেছিলেন? অভিনব ব্যবস্থা হিসাবে কী প্রবর্তন ছিল? এ ডাক ব্যবস্থা, বি সরাইখানা নির্মাণ, সি রেশনিং ব্যবস্থা, ডি সিজদা পাইবাস ব্যবস্থা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, রেশনিং ব্যবস্থা। আজ আমরা যে চাল বা গম এই সমস্ত জিনিসগুলো বিনা পয়সায় সরকার থেকে পেয়ে থাকি, সেইটার প্রথম উদ্ভাবক বিশ্বের বুকে প্রথম, সেটা হচ্ছে অতি অবশ্যই মনে রাখবে আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, পূর্ব পরিকল্পিতভাবে সামিয়ানা চাপা পড়ে মৃত্যু হয়েছিল কোন সুলতানের? এ আলাউদ্দিন খলজির, বি জালালউদ্দিন খলজি, সি মোহাম্মদ বিন তুগলক, ডি ফিরোজ শাহ তুগলক। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, জালালউদ্দিন খলজি। কারণ আলাউদ্দিন খলজি নিজেই তার শ্বশুর কম কাকা জালালউদ্দিন খলজিকে মারার জন্য একটি সামিয়ানার ব্যবস্থা করেছিল কৃত্রিম, যাতে দুজনের মধ্যে আলিঙ্গনের পূর্বেই ওই সামিয়ানা কাঠের তৈরি ছিল, যার ফলে সেখানে চাপা পড়ে জালালউদ্দিন খলজি মারা গিয়েছিলেন। পরে দিল্লির কোন সুলতান আদিলাবাদ এবং জাহান পনাহ নামক দুটি শহর নির্মাণ করেছিলেন? এ সুলতান ইলতুৎমিশ, বি গিয়াসউদ্দিন বলবন, সি আলাউদ্দিন খলজি, ডি মোহাম্মদ বিন তুগলক। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, মোহাম্মদ বিন তুগলক। আদিলাবাদ এবং জাহানপনাহ নামক দুটি দিল্লির পার্শ্ববর্তী অঞ্চলেতে নতুন শহর নির্মাণ করেছিলেন। তারপরে দিল্লির কোন কোন সুলতান আমির ওমরাহ ও উলেমাদের কোনো প্রকার শাসনতন্ত্রে হস্তক্ষেপ করতে দেননি? এ ইলতুৎমিশ ও গিয়াসউদ্দিন বলবন, বি জালালউদ্দিন খলজি ও আলাউদ্দিন খলজি, সি আলাউদ্দিন খলজি ও মোহাম্মদ বিন তুগলক, ডি মোহাম্মদ বিন তুগলক ও ফিরোজ শাহ তুগলক।
এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, আলাউদ্দিন খলজি এবং মোহাম্মদ বিন তুগলক। তিনি আমির অর্থাৎ দিল্লির যে ধনী মানুষরা, ওমরাহ এবং যারা ধর্মের বিষয়গুলিকে আলোচনা করতেন, আর উলেমা যারা ধর্ম নিয়ে বা ধর্মতত্ত্ব নিয়ে গবেষণা করতেন, তাহলে আমির, ওমরাহ এবং উলেমা এদের কোনো প্রকার শাসনতন্ত্রে হস্তক্ষেপ করতে বা ইন্টারফেয়ার করতে দেননি যারা, তারা হচ্ছে আলাউদ্দিন খলজি এবং মোহাম্মদ বিন তুগলক। পরে প্রশ্ন, দিল্লির কোন সুলতান 64 বর্গমাইল এলাকা জুড়ে প্রায় 60 লক্ষ টাকা দিয়ে একটি মডেল ফার্ম নির্মাণ করেছিলেন এবং কৃষকদের জন্য তাকাভি ঋণ ব্যবস্থা চালু করেছিলেন? এ মোহাম্মদ বিন তুগলক, বি আলাউদ্দিন খলজি, সি ফিরোজ তুগলক, ডি জালালউদ্দিন খলজি। এর সঠিক উত্তর হচ্ছে অবশ্যই এ মোহাম্মদ বিন তুগলক। তিনি 70 লক্ষ টাকা তখনকার দিনে খরচ করে অতি অবশ্যই এই মডেল ফার্ম নির্মাণ করেছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে তাকভি ঋণ, যেটা কৃষকদেরকে ঋণ দেওয়া হতো তাকভি। এটা পরীক্ষাতে পড়ে যে তাকভি ছিল কি, মানে কৃষকদের জন্য ঋণ, এই ব্যবস্থাটা মনে রাখবে। পরে প্রশ্ন, দিল্লির কোন সুলতান প্রথম আজমিরে মঈনুদ্দিন চিশতির দরগাতে গিয়ে দর্শন করেছিলেন এবং হিন্দুদের হোলি উৎসবে অংশগ্রহণ করেছিলেন? এটা আমার চাকরির পরীক্ষার সময় পড়েছিল 2011 সালে, অতি অবশ্যই তোমরা একটু খেয়াল রাখতে পারো। তো অপশান এ আলাউদ্দিন খলজি, অপশান বি কুতুবউদ্দিন আইবক, অপশান সি গিয়াসউদ্দিন বলবন, অপশান ডি মোহাম্মদ বিন তুগলক। এর সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। তো মোহাম্মদ বিন তুগলক মঈনুদ্দিন চিশতির দরগা, যেটা আজমিরে অবস্থিত, আমি গেছি, দেখে এসেছি, খুব ভালো জায়গা। ওই মঈনুদ্দিন চিশতির দরগাতে গিয়েছিলেন এবং হিন্দুদের হোলি উৎসবে অংশগ্রহণ করেছিলেন। অনেকে ভুল করে হয়তো করে দেবে আকবর, আকবরও কিন্তু করেছিলেন, আকবরও হোলিতে অংশগ্রহণ করতেন। কেমন, এই হোলি উৎসব যখন হতো তিনি ছিলেন কিন্তু অতি অবশ্য মুঘল সম্রাট, কিন্তু আমি প্রশ্নটা দিয়েছি দিল্লির কোন সুলতান, তাহলে সুলতান হিসেবে অতি অবশ্য মোহাম্মদ বিন তুগলক, আর যদি মুঘল সম্রাট হয় তাহলে সেখানেতে আকবর, মনে রাখবে। পরে কে আধা ও বিচ নামক দুটি নতুন মুদ্রা প্রবর্তন করেছিলেন? আধা ও বিচ, এ গিয়াসউদ্দিন বলবন, বি ইলতুৎমিশ, সি ফিরোজ শাহ তুগলক, ডি আলাউদ্দিন খলজি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি ফিরোজ শাহ তুগলক। আধা এবং বিখ বা বিচ নামক দুটি মুদ্রা প্রবর্তন করেছিলেন নতুন। পরের প্রশ্ন, গুলরাখি নামক ছদ্মনামে দিল্লির কোন সুলতান পার্সিয়ান কবিতা লিখতেন? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমার সেট পরীক্ষাতে পড়েছিল। এ খিজির খাঁ, বি নাসিরউদ্দিন মাহমুদ, সি বহলুল লোদি, ডি সিকান্দার লোদি। এর সঠিক উত্তর হবে অপশান ডি সিকান্দার লোদি। কেমন, তো পরের প্রশ্ন, বাবরকে দিল্লি সুলতানি দখলের জন্য সুলতান ইব্রাহিম লোদির বিরুদ্ধে যুদ্ধে আমন্ত্রণ জানিয়েছিলেন কে? এ মাহমুদ লোদি, বি দৌলত খান লোদি, সি ফিরোজ লোদি, ডি সিকান্দার লোদি। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি দৌলত খান লোদি। বাবরকে দিল্লি সুলতানি দখলের জন্য, অর্থাৎ দিল্লির সুলতানি দখল এবং দিল্লি দখলের জন্য ইব্রাহিম লোদির বিরুদ্ধে আমন্ত্রণ জানিয়েছিলেন এই দৌলত খাঁ লোদি। এবং ইব্রাহিম লোদির সঙ্গে দৌলত খান লোদির সম্পর্ক হচ্ছে কাকা ভাইপো হয়েছে। ইব্রাহিম লোদির কাকা ছিলেন অতি অবশ্যই দৌলত খান লোদি, যিনি সিংহাসনে অধিকারী হতে চেয়েছিলেন, কিন্তু ইব্রাহিম লোদি সিংহাসন পেয়েছিলেন, যার ফলে দৌলত খান লোদি তিনি বাবরকে দিল্লি আক্রমণের জন্য ইনভাইট করেছিলেন। কিন্তু দেখা যায় কি বাবর দিল্লি দখল করে নেয়। চুক্তি ছিল যে দৌলত খাঁকে দিল্লির সিংহাসন দিয়ে তিনি ফিরে যাবেন, কিন্তু আদৌ বাবর অতি অবশ্যই যাননি, তিনি দিল্লিতে স্থায়ী সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। পরে প্রশ্ন, সুলতান ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক এবং ফিরোজ শাহ তুগলক এরা বাগদাদের খলিফার কাছ থেকে যে বৈধ ফরমান লাভ করেছিলেন তার নাম কি? এটা কিন্তু খুবই কঠিন প্রশ্ন। এ কাজিল, বি মানসুর, সি ফাজিল, ডি জামসুর। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান, মনে রাখবে, বি মানসুর। মানসুর নামক একটা তাদের বৈধ ফরমান, মানে কি বলবো, এটা একটা ফরমান মানে কাগজের একটা লিপি, যেটা হচ্ছে সার্টিফিকেট আকারে তারা পেতেন। অর্থাৎ সুলতান ইলতুৎমিশ করেছিলেন, সুলতান ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক এবং ফিরোজ শাহ তুগলক এরা প্রত্যেকেই এই মানসুর নামক একটি সার্টিফিকেট পেয়েছিলেন। পরে প্রশ্ন, সুলতানি যুগে পাটোয়ারি কাকে বলা হতো? এ গ্রামের মোড়লকে, বি গ্রামের প্রশাসনিক প্রধানকে, সি গ্রামের হিসাবরক্ষককে, ডি এদের কাউকেই নয়।
এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, গ্রামের হিসাবরক্ষককে পাটোয়ারি বলা হতো। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি সভাসদদের মধ্যে গোপাল নায়ক কে ছিলেন? এ খেলোয়াড়, বি সেনাপতি, সি রাজস্বমন্ত্রী, ডি সঙ্গীতজ্ঞ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, সঙ্গীতজ্ঞ। তো আলাউদ্দিন খলজি সঙ্গীতের খুবই কদর করতেন, তো সেই জন্যই সেই সময় আলাউদ্দিনের সময়তে অতি অবশ্যই এই সঙ্গীতজ্ঞ হিসেবে গোপাল নায়ক বিখ্যাত হয়েছিলেন, এবং সেই সঙ্গে আমির খসরু তো ছিলেন সঙ্গীত শিল্পী হিসেবে। পরের প্রশ্ন, কোন সুলতান লাহোর থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এ কুতুবউদ্দিন আইবক, বি ইলতুৎমিশ, সি বলবন, ডি আলাউদ্দিন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ইলতুৎমিশ। তাহলে সুলতানি শাসক বলেছে প্রশ্নটাতে, সুলতানি শাসক, প্রশ্ন বুঝে তোমরা করার চেষ্টা করবে, কারণ দিল্লির যদি মুঘল সম্রাট হয়ে যায় তাহলে লাহোর থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিলেন সেটা কিন্তু আলাদা জিনিস হবে, সেই উত্তরটা আমি পরে বলছি। তো লাহোর থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করতে মানে শক্তপোক্তভাবে অতি অবশ্যই রাজধানী স্থানান্তর করেছিলেন ইলতুৎমিশ। আর বাবরের সময় রাজধানী কিন্তু লাহোরে ছিল, ঠিক সেমভাবে মুঘল সম্রাট বাবরের সময় রাজধানী ছিল লাহোরে, এবং লাহোর থেকে দিল্লিতে রাজধানী এনেছিলেন হুমায়ুন। ঠিক আছে, হুমায়ুন দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিলেন, যদিও সেটা 1555 খ্রিস্টাব্দে। সিরহিন্দের যুদ্ধের পরে 1240 খ্রিস্টাব্দে যখন 1240 খ্রিস্টাব্দে যখন সিরহিন্দ হয়ে রাজিয়া দিল্লি ফিরছিলেন, সেই সময় তিনি আলতুনিয়াকে বিবাহ করেছিলেন। কে তখন আলতুনিয়াকে হত্যা করে রাজিয়াকে তাবর হিন্দে কারাগারে বন্দি করেছিলেন? এ জামির বেগ, বি মোহাম্মদ ইয়াকুত, সি জাফর আলী, ডি উলুগ খান। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, মোহাম্মদ ইয়াকুত এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন ষড়যন্ত্রকারী। তো দিল্লি রাজিয়া যখন সিরহিন্দ জয় করেছিলেন, করে যখন ফেরার পথে আলতুনিয়া তার বাঁধা হয়ে দাঁড়ায়, এবং আলতুনিয়া যখন বাঁধা হয়ে দাঁড়ায় তখন কি করেন, রাজিয়া বাধ্য হয়ে এই আলতুনিয়াকে বিবাহ করেছিলেন। এই আলতুনিয়া ছিলেন ভারতিন্ডার শাসক, ভারতিন্ডা, কেমন, এই ভারতিন্ডার শাসক ছিলেন হচ্ছে আলতুনিয়া। তো আলতুনিয়া রাজিয়াকে যখন অতি অবশ্যই যুদ্ধে পরাজিত করেছিলেন, তখন বাধ্য হয়ে রাজিয়া আলতুনিয়াকে বিবাহ করেছিলেন। কিন্তু যখন দুজনে বিবাহিত জীবন নিয়ে তারা দিল্লির পথে আসছিলেন, তাদেরকে তখন মোহাম্মদ ইয়াকুত তিনি কী করেছিলেন, যুদ্ধে পরাজিত করেছিলেন এবং আলতুনিয়াকে হত্যা করেছিলেন, আর রাজিয়াকে বন্দি হয়েছে তাবর হিন্দের কারাগারেতে বন্দি করেছিলেন। তো মনে রাখবে এই তথ্যগুলো। পরের প্রশ্ন, বিজয়নগরের রাজা দ্বিতীয় হরিহর কোন দেবতার উপাসক ছিলেন? এ বিষ্ণুর, বি কালীর, সি শিবের, ডি মুরগানের। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, শিবের। পরের প্রশ্ন, বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় উড়িষ্যার কোন রাজাকে পরাজিত করেছিলেন? অপশান এ কপিলেন্দ্র, অপশান বি বিজয়েন্দ্র, অপশান সি অনন্ত বর্মন, অপশান ডি গজপতি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, গজপতিকে পরাজিত করেছিলেন। কেমন? পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের নায়েক প্রথা, যা সামরিক মিলিটারি প্রধান, তো অনেকটা সামন্ততান্ত্রিক ব্যবস্থার মতো প্রচলন করেছিলেন রাজা কৃষ্ণদেব রায়। তাঁর সময়ে বিখ্যাত নায়ক কে ছিলেন? এ কনট্টিল্লা, বি কনাপ্পা, সি কানাপ্পা, ডি চেলাপ্পা। তো অপশানগুলো আরেকবার বলে দিচ্ছি, দেখো, কন্টিল্লা, বি কোলাপ্প, সি কানাপ্পা, ডি চেল্লাপ্পা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, চেল্লাপ্পা ছিলেন অতি অবশ্যই কৃষ্ণদেব রায়ের সময় একজন বিখ্যাত নায়ক। আর এই নায়ক কথাটা এমন একটা জিনিস যেটা হচ্ছে পরবর্তী পর্যায়ে বিজয়নগর সাম্রাজ্যের সামন্ততান্ত্রিক ব্যবস্থার পর্যায় হয়ে যায়। সামন্ততান্ত্রিক ব্যবস্থার একটা পর্যায় ছিল এই নায়ক ব্যবস্থা বা নায়ক প্রথা। পরের প্রশ্ন, বামনী সাম্রাজ্যের কোন সুলতান চারমিনার এবং হায়দ্রাবাদ শহর প্রতিষ্ঠা করেন? এ মোহাম্মদ আজিজ শাহ, বি মোহাম্মদ কুলি কুতুব শাহ, সি মোহাম্মদ আদিল শাহ, ডি মাহমুদ গাওয়ান। এর সঠিক উত্তর হচ্ছে অপশান
বি কুলি কুতুব শাহ। পরে প্রশ্ন, কোন দক্ষিণী সুলতান কিতাব ই নাবরাস নামে একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন? এ ইব্রাহিম আদিল শাহ, বি হুমায়ুন শাহ, সি ফিরোজ শাহ, ডি আলম শাহ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ ইব্রাহিম আদিল শাহ। তাহলে কিতাব উল নাবরাস নামক একটি গ্রন্থ রচনা করেছিলেন। পরে প্রশ্ন, মজনাভি নামক গ্রন্থটি কে রচনা করেছিলেন? এ হুমায়ুন, বি আকবর, সি বাবর, ডি জাহাঙ্গীর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি বাবর, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তো বাবর তার আত্মজীবনী তুজুকি বাবরি এবং এই মজনাভি নামক দক্ষিণী গ্রন্থ, তার একটি হচ্ছে মজনাভি আর একটা হচ্ছে তুজুকি বাবরি। তুজুকি বাবরি অতি অবশ্যই এই দুটি গ্রন্থ বাবর রচনা করেছিলেন এবং অবশ্যই তুর্কি ভাষাতে। পরে প্রশ্ন, 1530 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর বাবর মারা গেলে তাকে কাবুলের কোনখানে সমাধি দেওয়া হয়? এ আরামবাগে, বি মেহেরবাগে, সি মেহেরবাগে, ডি খিজরাবাগে। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ আরামবাগে। তো বাবর কবে মারা গিয়েছিল একটু ঘটনাটা মনে রাখো, 1530 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর, এবং তাকে কাবুলের এই আরামবাগে অতি অবশ্যই সমাধি দেওয়া হয়েছিল। আমাদের এখানে যে আরামবাগ শহর রয়েছে সে আরামবাগটা ওই আরামবাগের অনুকরণেই এখানে নামটা করা হয়েছিল। ওস্তাদ আলী এবং মুস্তাফা নামক দুজন অটোমান গোলন্দাজ কোন মুঘল সম্রাটের সেনাবাহিনীতে থাকার জন্য তিনি সব যুদ্ধে পুরো সফলতা পেয়েছিলেন? এ আকবর, বি বাবর, সি হুমায়ুন, ডি শাহজাহান। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি বাবরের। তাহলে বাবরের সময়ে দুজন গোলন্দাজ যারা হচ্ছে কামান বা গোলাগুলি ছুটতে অভ্যস্ত এরকম পারদর্শী ব্যক্তি ছিলেন ওস্তাদ আলী আর মুস্তাফা, হয়েছে, যার ফলে পানিপথের প্রথম যুদ্ধ, চৌসার যুদ্ধ এবং পানিপথের প্রথম যুদ্ধ, তারপর হচ্ছে তোমার গড়গড়ার যুদ্ধ, হ্যাঁ, এই যুদ্ধগুলোতে তিনি সফলতা পেয়েছিলেন এই দুজন অতি অবশ্যই মানুষের অবদানের ভিত্তিতে। পরের প্রশ্ন, তারিকি শেরশাহী গ্রন্থের লেখককে? এ কুতুব আলী তুরানি, বি হায়াত আলী ইরানি, সি আব্বাস খান শেরওয়ানি, ডি আব্বাস খান আফগানি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি আব্বাস খান শেরওয়ানি তারিকি শেরশাহী নামক গ্রন্থের লেখক। পরের প্রশ্ন, দিল্লির নিকট দিনপনাহ নামক একটি দুর্গ কে নির্মাণ করেছিলেন? এ শেরশাহ, বি আকবর, সি বাবর, ডি হুমায়ুন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি হুমায়ুন, হয়েছে, দিনপনাহ নামক দুর্গ। পরে কোন মুঘল সম্রাটের রাজ্যসভায় আব্দুস সামাদ এবং সৈয়দ আলী নামক দুজন পার্সিক চিত্রকর অবস্থান করতেন? অপশান এ হুমায়ুন, অপশান বি আকবর, অপশান সি ঔরঙ্গজেব, অপশান ডি জাহাঙ্গীর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ হুমায়ুন। তাহলে হুমায়ুনও অর্থাৎ চিত্রের কদর করতেন, তার জন্যই তার রাজসভায় আব্দুস সামাদ এবং সৈয়দ আলী নামক দুজন চিত্রকর ছিলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, মনে রাখবে কিন্তু। পরে হুমায়ুনের সমাধি দেখতে অনেকটা তাজমহলের মতন, এই জায়গায় আমি গেছি অবশ্য। তো হুমায়ুন টম্ব নির্মাণ যেটা 1565 থেকে 1572 খ্রিস্টাব্দে করেছিলেন হুমায়ুনের একজন বিধবা পত্নী, তিনি হলেন এ মেরি বেগম, বি কুলি বেগম, সি হাজি বেগম, ডি মাহিরা বেগম। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি হাজি বেগম। তো হাজি বেগম অতি অবশ্যই এই হুমায়ুনের সমাধিটি নির্মাণ করেছিলেন। দেখতে অনেকটা তাজমহলের মতন, প্রায় মোটামুটি 55 থেকে 60 বিঘা এলাকা জুড়ে অবস্থিত এটা। তোমরা যদি যাও অতি অবশ্যই খুব ভালো লাগবে এই জায়গাটি। পরে হুমায়ুনের সমসাময়িক পারস্যের শাসক কে ছিলেন? এ শের আফগান, বি শাহ আব্বাস, সি শাহ তাহমাস্প, ডি শাহ দুরানি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি শাহ তাহমাস্প, হুমায়ুনের সমসাময়িক পারস্যের শাসক।
তো প্রসঙ্গত বলে রাখি, হুমায়ুন যখন অতি অবশ্যই কনৌজের যুদ্ধ এবং চৌসার যুদ্ধে বা বিল্লগামের যুদ্ধ, এই দুটো যুদ্ধে যখন পরাজিত হয়ে 1539 এবং 40 খ্রিস্টাব্দে তিনি রাজ্যহারা হয়ে অতি অবশ্যই পারস্যে গিয়েছিলেন, তখন তার মিত্র, প্রিয় মিত্র সাউথ আসাম তাকে সৈন্যবাহিনী দিয়ে সাহায্য করেছিলেন, যার ফলে 1555 খ্রিস্টাব্দে সিরিন্দের যুদ্ধে হুমায়ুন জয়লাভ করেন এবং পরবর্তী পর্যায়ে আবার তার রাজ্য পুনরায় রিকভারি করেছিলেন। পরে প্রশ্ন, শেরশাহের সাম্রাজ্যে সোনা, রূপা এবং তামার মুদ্রা প্রচলিত ছিল। তো তথ্যগুলো তোমরা একটু মনে রাখবে, এখানে অনেকগুলো তথ্য দিচ্ছি আমি। শেরশাহ সাম্রাজ্যে সোনা, রূপা এবং তামার মুদ্রা প্রচলিত ছিল। তামার মুদ্রার নাম দাম, রূপার মুদ্রার নাম রুপিয়া এবং স্বর্ণ মুদ্রা কী নামে পরিচিত ছিল? অপশান এ অলঙ্কার অথবা রত্ন, বি স্বর্ণালী বা সোনা, সি আজরফি বা মোহর, ডি জরিবানা বা মসিয়ানা। এর সঠিক উত্তর হবে অপশান সি আজরফি বা মোহর। তাহলে শেরশাহের সময়ে সোনা, রূপো এবং তামার মুদ্রা প্রচলিত ছিল। তামার মুদ্রাটা মনে রাখবে, তামার মুদ্রা দাম নামে পরিচিত। রূপার মুদ্রা কী নাম? রুপিয়া, রূপার মুদ্রা রুপিয়া এবং স্বর্ণ মুদ্রা আজরফি বা মোহর নামে পরিচিত ছিল শেরশাহের সময়কালে। পরে আকবর মাত্র 9 বছর বয়সেই গজনির শাসক হয়েছিলেন এবং তার কাকা হিন্দল তার কন্যাকে বিবাহ করেছিলেন এবং সেই কন্যাটির নাম কী ছিল? বা তার নাম হলো এ রাবিয়া বেগম, বি রুকাইয়া বেগম, সি হামিদা বেগম, ডি রুমিয়া বেগম। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি রুকাইয়া বেগম। তো রুকাইয়া বেগম আকবরের প্রথম স্ত্রী, যিনি মাত্র আকবর 9 বছর বয়সে আকবরকে 9 বছর বয়সে বিবাহ করেছিলেন এবং এই হিন্দলের কন্যা সম্পর্কে আকবরের কাকা হিন্দল। পরে প্রশ্ন, সম্রাট আকবর উপাধি নিয়েছিলেন শাহেনশাহ, যেটা অন্য কোনো মুঘল সম্রাট নেননি, শাহেনশাহ নিয়েছিলেন এবং বিবাহ করেছিলেন যোধাবাইকে। তিনি কোন রাজার কন্যা ছিলেন? যোধাবাই কোন রাজপুত রাজার কন্যা ছিলেন? এ বিহারীমলের কন্যা, বি অজয়মলের কন্যা, সি বিজয়মলের কন্যা, ডি রতনমলের কন্যা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ বিহারীমলের কন্যা। তাহলে বিহারীমলের কন্যা ছিলেন যোধাবাই এবং আকবর মুঘল সম্রাটদের মধ্যে সবথেকে শক্তিশালী যে উপাধি সেটা হচ্ছে শাহেনশাহ নিয়েছিলেন, শাহেনশাহ উপাধি। আরেকটা তোমরা মনে রাখবে, এই আকবর অতি অবশ্যই যখন সম্রাটের একটা পদে ছিলেন তখন তার অতি অবশ্যই উজির ছিলেন, উজির বা ওয়াজির পদটা সৃষ্টি করেছিলেন, যে ওয়াজির পদটা পরবর্তী পর্যায়ে ভকিলে পরিণত হয়েছিল, ভকিল। হ্যাঁ, তো এই যেমন শাহেনশাহ পদটা আকবর নিয়েছিলেন, সেরকম ভকিল পদটা তিনি বৈরাম খাঁকে দিয়েছিলেন। কেমন? এইটা ছিল দ্বিতীয় সেকেন্ড কমান্ডার, মনে রাখবেন। সবথেকে শক্তিশালী আকবর ছিলেন, যেটা শাহেনশাহ, আর ভকিল ছিলেন দ্বিতীয় পাওয়ারফুল ব্যক্তি। পরে প্রশ্ন, আকবর বৈরাম খাঁর ঔদ্ধত্যের কারণে তাকে মক্কা যেতে বাধ্য করেন এবং তার কোন গুপ্তচর দ্বারা পাটনাতে হত্যা করিয়ে নিজের মনের ঝাল মেটান? এ আলপ খানকে, বি মোবারক খানকে, সি মনিম খানকে, ডি সরব খান। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি মোবারক খান। তো কেন মোবারক খানকে পাঠিয়ে হত্যা করেছিলেন আকবরকে, এই ঘটনাটা একটু বলে দিই। আকবর অনেক সময় লক্ষ্য করেছেন যে বৈরাম খাঁ অনেক সময় আকবরকে ছাপিয়ে যুদ্ধক্ষেত্রে যেহেতু জয়লাভ করছে, সেই জন্য বৈরাম খাঁর কোথায় নাকি শেষ কোথায় এরকম একটা পর্যায়ে হয়ে যায়, যার ফলে আকবর অনেকটা তার প্রতি অতি অবশ্যই রাগান্বিত হয় এবং পরবর্তী পর্যায়ে 1860-এর দশকে, 1800 নয়, এটা 1560-এর দশকে দেখা যায় কি না, বৈরাম খাঁর ঔদ্ধত্য আকবর আর সহ্য করতে পারেননি, তাই তাকে বলেছিলেন তুমি মক্কাতে অতি অবশ্যই যাও এবং সেই মক্কা যাওয়ার পথেই পাটনাতে তারই গুপ্তচর জানা হচ্ছে মোবারক খান, তিনি অতি অবশ্যই বৈরাম খাঁকে হত্যা করেছিলেন, যেটা আকবরের মনের ঝাল মিটানোর কাজটা করেছিল, আকবর এবারে নিশ্চিন্ত হয়েছিলেন। পরে প্রশ্ন, বিক্রমজিৎ উপাধি কার ছিল? এ বৈরাম খাঁর, বি হিমুর, সি তৈমুরের, ডি শের খাঁর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি হিমুর উপাধি ছিল বৈরাম খাঁ, বিক্রমজিৎ উপাধি ছিল হিমুর, আর শের খাঁর উপাধি ছিল বা শের খাঁর আদি নাম ছিল হচ্ছে ফরিদ খাঁ, ফরিদ
খাঁ হচ্ছে শেরশাহ বা শের খাঁর আগের নাম ছিল ফরিদ খাঁ। আর পরের প্রশ্ন, পৃথিবীতে প্রথম মনসবদারি পদের প্রবর্তক কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এ ইলতুৎমিশ, বি শেরশাহ, ডি সি চেঙ্গিজ খাঁ, ডি আকবর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি চেঙ্গিজ খাঁ পৃথিবীতে প্রথম মনসবদারি ব্যবস্থাটা প্রবর্তন করেছিলেন। পরের প্রশ্ন, আকবর কবে ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? এ 1570 খ্রিস্টাব্দে, বি 1572, সি 1574 খ্রিস্টাব্দে, ডি 1576 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি 1572 খ্রিস্টাব্দে বুলন্দ দরওয়াজা গুজরাট বিজয়ের পর এই ফতেপুর সিক্রিতে নির্মাণ করেছিলেন। বুলন্দ দরজা নির্মাণের মূল উদ্দেশ্য হচ্ছে গুজরাট বিজয়। কেমন? আকবর গুজরাট বিজয় করার পর এই বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। পরের প্রশ্ন, দু আসপা সি আসপা নামক ব্যবস্থা কে প্রবর্তন করেছিল যেটা মনসবদারির অধীনে ছিল? এ আকবর, বি শাহজাহান, সি জাহাঙ্গীর, ডি ঔরঙ্গজেব। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি জাহাঙ্গীর। দু আসপা যে সৈনিকের দুটি ঘোড়া থাকতো, সি আসপা যার তিনটি ঘোড়া থাকতো, আর এক আসপা যার একটি মাত্র ঘোড়া থাকতো সেটা হচ্ছে এক আসপা। তাহলে এক আসপা, দু আসপা, সাই আসপা এগুলোর প্রবর্তক হচ্ছে জাহাঙ্গীর। কোথায় না মনসবদারি ব্যবস্থাতে। পরের প্রশ্ন, অনেকটা তথ্য আছে। জাহাঙ্গীরের পত্নী নূরজাহান একটি নূরজাহান চক্র প্রবর্তন করেছিল, এটা তোমরা জানো। এর সদস্য ছিলেন আসফ খান, মির্জা গিয়াস বেগ, আরজমান্দ বানু বেগম, শাহজাহান ও লাডলি বেগম। তো এখানে একটু আমি তথ্যগুলো দিয়ে দিই, যাই হোক প্রশ্নটাকে হয়ে যাক। লাডলি বেগম কাদের কন্যা ছিলেন? এখানটা কন্যা হতো। কাদের সন্তান ছিলেন? এ শের আফগান ও মেহেরুন্নেসার, বি জাহাঙ্গীর ও মেহেরুন্নেসার, সি শেরশাহ ও মেহেরুন্নেসার, ডি শাহজাহান ও মমতাজ মহলের। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ শের আফগান ও মেহেরুন্নেসা। শের আফগান সম্পর্কে বলে রাখি, ইনি ছিলেন বর্ধমানের একজন জমিদার। তো তাকে মেরে দিয়ে জাহাঙ্গীর নূরজাহানকে বিবাহ করেছিলেন, মেহেরুন্নেসাকে বিবাহ করেছিলেন। তো মেহেরুন্নাকে যখন বিবাহ করেন তখন অলরেডি এই লাডলি বেগমের জন্ম হয়ে গেছে, তার 7 বছর তখন বয়স হয়ে গেছে। তো জাহাঙ্গীর পত্নী নূরজাহানের একটি চক্র গড়ে তুলেছিলেন, যেটা হচ্ছে অতি অবশ্যই মনে রাখবে যে নূরজাহান চক্র এমন একটা চক্র যেখানেতে জাহাঙ্গীরের উপরে নূরজাহান প্রভাব বিস্তার করতেন, এবং সাম্রাজ্যের যখন স্ট্যাম্প বা কোনো সরকারি দলিল তাতে জাহাঙ্গীরের সঙ্গে সঙ্গে নূরজাহানেরও স্ট্যাম্প বা সই স্বাক্ষর থাকতো। এবং জাহাঙ্গীরের উপরে তিনি সুরা এবং নেশাগ্রস্ত যখন হয়ে যায়, হারেমের মধ্যে সবসময় থাকে, তো সেই সুবাদে সেই সুযোগ নিয়ে নূরজাহান সকল ক্ষমতা নিজের কক্ষিগত করেছিলেন। এবং আসফ খাঁ যেটা ছিলেন নূরজাহানের ভাই, তো নূরজাহানের প্রথম নাম ছিল মেহেরুন্নেসা। জাহাঙ্গীর যখন শের আফগানকে বর্ধমানের জমিদার শের আফগানকে মেরে অতি অবশ্যই এই মেহেরুন্নেসাকে দিল্লিতে নিয়ে আসেন, তখন তার নাম দেন নূরজাহান বা জগতের আলো। মনে রাখবে এই নূরজাহানের ভাই ছিলেন আসফ খাঁ, যাকে 7 হাজারি, 8 হাজারি, 9 হাজারি এই যে পদগুলো, সেই পদগুলোর মধ্যে তাকে 7 হাজারি দিতে হয়েছিল। আর মির্জা গিয়াস বেগ সেটা ছিলেন নূরজাহানের পিতা। আরজুবান বানু বেগম যিনি ছিলেন এই আসফ খাঁর কন্যা, এবং এই আরজুবান বানু বেগমই পরে মমতাজ মহল নামে পরিচিত, যার সঙ্গে শাহজাহানের বিবাহের ব্যবস্থা করেছিল। জাহাঙ্গীরের পুত্র ছিলেন এই শাহজাহান। তো আর ছিল লাডলি বেগম, যিনি ছিলেন ওই শের আফগান এবং মেহেরুন্নেসার কন্যা। তো এই হচ্ছে এতগুলো তথ্য। তো তোমরা অতি অবশ্যই মনে রাখার চেষ্টা করো, খুবই ভালো লাগবে। কেমন? আর একটা জিনিস যেটা তোমাদেরকে বলতে হবে, আরজুবান বানু বেগম আসলে ছিলেন মমতাজ মহল, যাকে শাহজাহান বিবাহ করার পর 14তম পুত্রের সন্তান জন্ম দিতে গিয়ে অতি অবশ্যই মমতাজ মহল মারা গিয়েছিলেন। তার স্মৃতির উদ্দেশ্যেই অতি অবশ্যই শাহজাহান নির্মাণ করেছিলেন কি তাজমহল। মনে রাখবে কিন্তু। পরের প্রশ্ন, এটা একটা তথ্যবহুল অংশ, মনে রাখবে, খুব ভালো জিনিস একটা আছে। দিল্লির কোন মুঘল সম্রাট সভাকক্ষ থেকে জনপদ পর্যন্ত ঘণ্টা সহ একটি শিকল ঝুলিয়ে রাখেন যাতে মানুষ ন্যায় বিচার পায়?
কোনো মানুষ কারো দ্বারা প্রতারিত বা অত্যাচারিত হলে সে নিজের হাতে ধরে ঘণ্টা বাজাতেন এবং সম্রাট ঘণ্টা শুনে তার বিচার করতেন। তিনি কে? এ আকবর, বি শাহজাহান, সি জাহাঙ্গীর, ডি ঔরঙ্গজেব। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি জাহাঙ্গীর। তো এই রকমের একটা জিনিস, মানুষদের যে সমস্ত অভাব অভিযোগ এই কথাগুলো শুনতেন আকবর মানুষের অভাব অভিযোগ শুনতেন যেখানে বসে, অর্থাৎ ঝুল বারান্দা ছিল রাজপ্রাসাদের বা বড় যে আগ্রার প্রাসাদ, সেখানে একটা ঝুল বারান্দা ছিল, সেখান থেকে তিনি মানুষের অভাব অভিযোগের কথা প্রাত্যহিক মানে ভোরবেলা সকালের দিকে শুনতেন, যেটাকে আকবর বলেছিলেন ঝরোখা দর্শন বা বরখা দর্শন। ঝরোখা দর্শন, এইটা একটা গুরুত্বপূর্ণ অংশ, মনে রাখবে। আকবরের সময় ঝরোখা দর্শন, আর জাহাঙ্গীর শিকলের মধ্য দিয়ে মানুষের ন্যায় দিলাতেন। লাস্ট প্রশ্ন আজকের, অতি অবশ্যই। দিল্লির নিকট তালকাটরা বাগ নামক রম্য উদ্যান মানে একটা গার্ডেন নির্মাণ করেছিলেন কে? এ শেরশাহ, বি আকবর, সি ঔরঙ্গজেব, ডি শাহজাহান। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি শাহজাহান। তালকাটরা বাগ, যেমন আমরা একটু আগে বললাম যে আরামবাগটা যেখানে হচ্ছে কার না বাবরের সমাধিক্ষেত্র, তো সেই রকম তালকাটরা বাগ নামক একটা দিল্লির নিকটে উদ্যান বা রম্য উদ্যান, যেখানে সবাই বেড়াতে যায় এবং প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ, সেইটা নির্মাণ করেছিলেন শাহজাহান। এছাড়া দিয়ানি খাস, মতি মসজিদ, জামা মসজিদ, লালকেল্লা, তারপরে তোমার শীষমহল, তারপরে তাজমহল, এই সমস্ত জিনিস বা ময়ূর সিংহাসন, এই সমস্ত জিনিসগুলো নির্মাণ করেছিলেন শাহজাহানের সময়কাল কি? মুঘল যুগের সুবর্ণ যুগ বলা হয়, কারণ তিনি স্থাপত্য ভাস্কর্য, চিত্রকলা এই সমস্ত অনেক কিছু মানে করিয়েছিলেন, যার ফলে তিনি বা তার সময়কালটা ছিল মুঘল যুগের সুবর্ণ যুগের সময়কাল। তো যাই হোক, অতি অবশ্যই থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের আগামী পরীক্ষার জন্য সবারই আমার শুভকামনা।